আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে মিলল ভারতে হাসিনার গোপন ঘাঁটির খোঁজ। প্রেস সচিবের স্ট্যাটাস নিয়ে চলছে হাস্যরস। ইরান ইসরায়েল যুদ্ধের দামামা, যে কোনো মুহূর্তে অ্যাকশন। এবার বিস্তারিত। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র ও দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে, পবিত্র ঈদ উল আজহার আগের দিন 6 জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। মায়ের সঙ্গেই ঈদ উদযাপন করেছেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, সজীব ওয়াজেদ জয়ের সফর যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি পারিবারিক। মায়ের সঙ্গে ঈদ উদযাপন করার জন্যই ভারতে এসেছেন তিনি। বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন, কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয়। তারা আরও জানান, সজীব ওয়াজেদ জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই সজীব ওয়াজেদ জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। ভারতের সূত্রগুলো এমন তথ্য দিয়েছে। ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো জানাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পরে সজীব ওয়াজেদ জয়ের ভারতে আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। তবে সেই সফর এগিয়ে এনে 6 জুন দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয়। নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে, বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন সেখানে পৌঁছে দেওয়া হয়। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র। ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো এও জানিয়েছে যে ভিভিআইপিদের যেভাবে পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তা রক্ষীদের ঘেরা টোপে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবে সজীব ওয়াজেদ জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি। তবে কড়া নিরাপত্তা ছিল, আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে। আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা সেটা কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। গত বছরের 5 আগস্ট ঢাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে আসার পর থেকে দিল্লিতেই শেখ হাসিনার থাকার ব্যবস্থা করেছিল ভারত সরকার। প্রথম 2-4 দিন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর। কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে দিল্লির কোনো গোপন ঠিকানায় আনেন। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই প্রকাশ করেনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা, যিনি শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপের ব্যাপারে অবগত, তিনি বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষকে জানিয়েছিলেন, মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল। অর্থাৎ শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, তার কথায় সেই ইঙ্গিত ছিল। তবে ভারতে অবস্থানরত এক শীর্ষ আওয়ামী লীগ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত কথা হলেও সশরীরে কারো সঙ্গে দেখা করেছেন সাবেক প্রধানমন্ত্রী, এরকমটা তার জানা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, উনি ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। উনি যেই সময় মনে করবেন সেই সময় দেশে ফিরবেন। বৃহস্পতিবার গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি অনুরোধ করে বলেন, আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। কোনো রিপোর্টে আমরা যেটা বলি সেটা পুরোটা দেবেন। রিপোর্ট দেওয়ার সময় খণ্ডিত রিপোর্ট দেবেন না। পার্শ্ববর্তী দেশ এই রিপোর্টগুলো তাদের স্বার্থে ব্যবহার করে, এটার উপর তারা একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এই জন্য আপনাদের অনুরোধ, দিলে রিপোর্টটা সম্পূর্ণ দেবেন, আমি যেই কথাটা বলি সেটা সম্পূর্ণটা দেবেন। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দেবেন না তো? উত্তরে সাংবাদিক খণ্ডিত রিপোর্ট দেবে না বলে প্রতিশ্রুতি দেন।
ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশি কোনো নাগরিক যদি ওই দেশে থেকে থাকে আমরা অবশ্যই নেব। এটা একটা প্রপার চ্যানেলে করতে হবে। কিন্তু ভারতীয়রা এটা ফলো না করে জঙ্গলে, রাস্তায়, বিভিন্ন জায়গায় গিয়ে করে। এটি অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন। এগুলো নিয়ে আমরা ভারতীয় হাই কমিশনারকেও বলেছি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে আপনাদেরকে ব্রিফ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস। ব্রিটিশ পার্লামেন্টে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা বন্ধুত্বপূর্ণ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য বৃদ্ধির কৌশল এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর উপায় অন্তর্ভুক্ত ছিল। রেনল্ডস বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন, বিশেষ করে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলো। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ শুরু করার প্রস্তাব দেন। তিনি জানান, ঢাকা ইতোমধ্যেই জাপান সহ একাধিক দেশের সঙ্গে এফটিএ আলোচনা শুরু করেছে। বৈঠকে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক অংশগ্রহণ করেন। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের রাষ্ট্রীয় সফর চলাকালে যুক্তরাজ্যে তার বিরুদ্ধে আয়োজিত এক ক্ষুদ্র পরিসরে প্রবাসী বিক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া। বিক্ষোভকারীদের অল্প সংখ্যক উপস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি রসিকতাপূর্ণ স্ট্যাটাস দেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে। তিনি লেখেন, ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপ টোকাইয়া মাত্র 20টা লোক পাইল। এই বাক্যটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং নানা রকম মন্তব্যে ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ সমর্থন জানিয়েছেন হাস্যরসের ভাষায়, আবার কেউ সমালোচনা করেছেন ভাষার ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে। আলোচিত মন্তব্যসমূহ। একজন মন্তব্যকারী আমিনুল ইসলাম লেখেন, আল্লাহ রে আল্লাহ, আপনাদের জন্য আর মন খারাপ করে থাকতেও পারি না। একটু মন খারাপ হয়েছিল, এখন এর মাঝেও হাসছি। কি একটা অবস্থা। সাদিকুর রহমান খান লেখেন, সবচেয়ে বড় ব্যাপার, একবার আপনাকে নাস্তিক বলল, আরেকবার বলল টেরোরিস্ট। মানে গালি কি দিতে হবে সেইটাও জানে না টোকাইগুলা। মাবরুর রশিদ বান্না লেখেন, আপনাদের বিএএলদের প্রতি এই হিউমারানি সেন্সকে অভিবাদন জানাই। অন্যদিকে আবু সাইদ আহমেদ নামের একজন মন্তব্য করেছেন একটু ভিন্ন সুরে, ইউরোপ মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা 50টি, তাই 2.5টা রাষ্ট্র থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত ছিল। একে আপনার কম মনে হয়? বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে পেটানোর কর্মসূচিতে অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক শুভ দে। সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন, ছাত্রলীগ আগে একটু ভুলভাল কিছু করলে আমরা সমালোচনা করতাম, সামনে ছাত্রদল আসতেছে, তারাও ছাত্রলীগের মতো নানা বহুমুখী কাজ কারবার করবে বলে আমার বিশ্বাস। অন্য যেটাতেই সমালোচনা করি না কেন, এই জাসি পেটানো কর্মসূচিতে অকুণ্ঠ সমর্থন থাকবে ইনশাআল্লাহ। ছাত্র ফেডারেশন নেতার এমন মন্তব্যের পর শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন তিনি অপরাধ কর্মকে উস্কে দিচ্ছেন। এদিকে সমালোচনার মুখে নিজের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন শুভ দে। 10 জুন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শুভ দে বলেন, আমি শুভ দে, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আসলে এই কমেন্টটা যে সেন্সে পাস হইছে আমার ইন্টেনশন সেটা ছিল না। তিনি আরো বলেন, আমি কখনোই নিপীড়নের পক্ষে কিছুকে সমর্থন করি নাই, করবও না। বিষয়টা হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতে জাতীয় ঐক্য নষ্ট করা থেকে শুরু করে এমন অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আমার, আপনার কিংবা যে কোনো সুস্থ মানুষের জন্যই অত্যন্ত ডিস্টার্বিং। ব্যক্তিগতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর ওপর অত্যন্ত বিরক্ত থেকে সম্পূর্ণ অসাবধানতাবশত কমেন্টটা আমি করেছি।
সাংগঠনিক দায়বদ্ধতা থেকে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। সবশেষ তিনি বলেন, এই কথা অবশ্যই সত্য যে আমার কমেন্টে অনিচ্ছাকৃতভাবে ভায়োলেন্স প্রমোট পেয়েছে। এটা আমার অনিচ্ছাকৃত ভুল। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আবারও ক্ষমা প্রার্থনা করছি। এবার অন্যরকম একটি খবর। মায়ের কাছে পড়ে মাত্র 9 মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে 7 বছরের এক শিশু। তার নাম মুহাম্মদ। বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামে। বাবার নাম মুফতি আব্দুল্লাহ আমজাদ। হাফিজ মুহাম্মদের মা আলেমা মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। এখানে মা ও নানির কাছেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সে। শিশু মুহাম্মদের বাবা মুফতি আব্দুল্লাহ আমজাদ বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের পুরো পরিবারই পবিত্র কোরআনের সাথে যুক্ত। মুহাম্মদের নানা নানি মা সকলেই হাফেজ। আমার স্ত্রীও ওর নানির কাছ থেকে হিফজ সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, মুহাম্মদ যেটা করেছে এর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমার স্বপ্ন আমার সন্তান একজন প্রকৃত আলেম ও দায়ী হোক এবং একজন বিশ্বসেরা হাফেজ হয়ে দেশের নাম উজ্জ্বল করুক। ছোট্ট শিশু মুহাম্মদের হিফজ সম্পন্ন উপলক্ষে মঙ্গলবার ওই মাদ্রাসায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিস্ময় বালক মুহাম্মদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেন বরেণ্য আলেম ও তার স্বজনেরা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, নিজের ব্র্যান্ড ভ্যালু নিজেই তৈরি করুন। অন্য কেউ আপনাকে ব্র্যান্ড বানিয়ে দেবে, এটা আকাশকুসুম কল্পনা। নিজেকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে সময়ের মূল্য দিতে হবে, এরপর স্থির থেকে পরিশ্রম করে যেতে হবে, এরপর আত্মবিশ্বাস রাখতে হবে মনের ভেতর। তাহলে নিরন্তর সাধনার পর দেখবেন আপনি আপনার মধ্যে এমন একটা ইমেজ তৈরি করেছেন যা বহু সংখ্যক মানুষকে প্রভাবিত করছে। আর নিজে যখন ব্র্যান্ড হিসেবে এই সমাজে দাঁড়িয়ে যাবেন, তখন অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। সেই জন্যে আজ থেকেই শুরু করুন। আপনি যে কাজই করুন না কেন, সেই কাজে শতভাগ মন দিয়ে সততার সঙ্গে এগিয়ে যান। দেখবেন একদিন না একদিন আপনার কাজের মূল্য আপনি পাবেনই। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। সংঘাত বাদলে ইরান আশপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। সেসব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে। খবর রয়টার্সের। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, কারণ তাদের সব সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি আরও বলেন, সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব দেশে অবস্থিত সে দেশগুলোর কথা বিবেচনা না করেই। এছাড়া ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তেহরান সরাসরি ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালাবে। সোমবার এক বিবৃতিতে পরিষদ জানায়, ইরানি গোয়েন্দা বাহিনী বহুমুখী ও কৌশলগত অভিযানের মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অসংখ্য গোপন ও গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়েছে। শিগগিরই তা প্রকাশের হুমকিও দিয়েছে ইরান। ইসরায়েলের পারমাণবিক স্থাপনার তথ্য প্রকাশের হুমকির মাধ্যমে মূলত তেহরান তেল আবিবকে সতর্ক করতে চাইছে। নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে ইরানে হামলা করতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস, সিবিএস সহ একাধিক সংবাদ মাধ্যম। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রদান করা হয়। সেখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যেসব সেনা সদস্য এবং কর্মকর্তা অবস্থান করছেন তারা চাইলে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর এই গুঞ্জন আরও পোক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে, তবে সেই হামলার মাত্রা কেমন হতে পারে তা এখনও পরিষ্কার নয়। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে সামরিক আঘাত হানবার জন্য গত কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত চাইছেন নেতানিয়াহু, কিন্তু ট্রাম্প এখনও সংকেত দিচ্ছেন না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, কয়েক মাস আগে ইরানে হামলার একটি পরিকল্পনা ট্রাম্পের সামনে হাজির করেছিলেন নেতানিয়াহু, কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা খারিজ করে দিয়ে বলেছিলেন তিনি সংলাপের মাধ্যমে 2024 সালের
1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক রাতে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের সামরিক বাহিনী। তাতে অবশ্য ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি, কারণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পেরেছিল ইসরায়েল। এই হামলার দুদিন পর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তেল আবিব। তবে তেহরান এই দাবি খারিজ করে দিয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।